বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শিবিরের একটি অংশ ছিল। আমার তো ধারণা এটা 30-40টা রাজনৈতিক দল হবে, লিখে রাখেন। না, জনগণকে যারা মানে তাদের ক্ষমতার উৎস, রাজনীতির উৎস মনে করে, তাদের তো আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই। যে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু একটা ব্যাপক ছাত্র সমাজ করেছে, রাজনৈতিক দলগুলো তার সমর্থনে ছিল। যারা জনগণের আন্দোলন সংগঠিত করেছেন তারা সবসময় একটা কথা বলতেন, জনগণের কাছে ফিরে যাও। কারোর যদি লক্ষ্য থাকে রাজনৈতিক দল করবে, তাহলে আগেই বেরোয় এসে করা উচিত। কিন্তু এখন নেপথ্যে থাকলো, এই সুযোগকে ব্যবহার করলো, তাহলে তো এটা কারেক্ট হয় না। আপনি যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে অবলম্বন করবেন, দেন ইউ উইল বি এ পাওয়ার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হই আমরা আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে জনসম্পৃক্ত সকল বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা কেন্দ্রবিন্দু রেখেছি আলোচনায় নতুন রাজনৈতিক দল। এই বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং এর পরেই আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। শুরু করতেছি আলোচনা। জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি উপদেষ্টা মণ্ডলীর ছাত্রদের যে প্রতিনিধি রয়েছেন তারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন এবং এ নিয়ে বিএনপি বিভিন্ন সময় প্রতিক্রিয়া জানিয়েছে এবং ছাত্রদের রাজনীতিতে আসার এক ধরনের নতুন দল গঠনের আলোচনা চলছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। ছাত্রদের রাজনীতিতে আসার ব্যাপারটা আমি খুব ইতিবাচকভাবে দেখছি। এটা খুবই খুবই এনকারেজিং, কারণ আমাদের তো বয়স হচ্ছে, তাই না? আমরা 80s-80 দশকে আমরা আন্দোলন করেছি, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের একটা দল ছিল মানে তখনকার সময় বিএনপি। তো আই এম ভেরি মাচ ফরচুনেট, আমার খুব ভাল লাগে এই বয়সে এসে যে আমি 27 বছর বয়সে যে ছাত্র সংগঠনটির প্রেসিডেন্ট ছিলাম, আজকের এই বয়সে এসে আমি আমার পার্টির জাতীয় নির্বাহী কমিটির একেবারেই মানে সর্বোচ্চ টায়ারের একজন, অর্থাৎ আমি পার্টির ভাইস চেয়ারম্যান। খুব ভাল লাগে। তো এই যে ছেলেরা আপনার মানে আন্দোলন করেছে, কোটা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, একটি পর্যায়ে তারা আমাদের যে আমরা যে 16 বছর ধরে যে কথাটি বলছিলাম, আমরা লাস্টলি যে কথা বলে আমরা সিপিবি সহ আমরা সবাই আমরা আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, আমরা বয়কট করেছিলাম। আমরা সবাই মোটামুটি এক দফার আন্দোলনে গিয়েছিলাম। আমাদের ছেলে মেয়েরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ, আমি একটি অংশ বলতে চাই, গ্রামাটিক্যালি ইট ইজ কারেক্ট। যেমন মনে করেন 36 দিনে যে আন্দোলনটি হচ্ছে তার বিভিন্ন ফেজে নানা ধরনের আন্দোলন ছিল। কোটার আন্দোলন ছিল, একটা পর্যায়ে যে এক দফার আন্দোলন হলো। এই টোটাল আন্দোলনগুলোর মধ্যে কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন ছেলেমেয়েরা ছিল, আমাদের ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা ছিল, তারপর আপনার অন্যান্য বাম সংগঠনের ছেলেমেয়েরা ছিল, শিবিরের ছেলেমেয়েরা ছিল, এমনকি লুকিয়ে ছাত্রলীগেরও কিছু যেমন ছিল, যেমন সার্জিস আলম ছাত্রলীগ করা ছেলে, ও ছিল, এরকম অনেকেই ছিল। এর মধ্যে আমার জানা মতে ছাত্র ইউনিয়নের ছেলেরা তাদের ফোল্ডে চলে আসছে, তারা বোধহয় এখন আর বৈষম্যের মধ্যে নাই। আমাদের ছেলেরাও আমাদের ফোল্ডে চলে আসছে, তারা এখন আর বৈষম্য বিরোধী নাই। শিবিরেরও একটি অংশ ঘোষণা দিয়ে তারা ছাত্র শিবির করেছে। এর মধ্যে আর কতজন মানে ডিক্লেয়ার না দিয়ে এখন ওদের মধ্যে আছে সেটা তো আমার জানা নেই সংখ্যাটা, কিন্তু এটা বুঝতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শিবিরের একটি অংশ ছিল। কেউ মানে জানান দিয়ে ঘোষণা দিয়ে সরে এসেছে, অর্থাৎ ছাত্র শিবিরে তারা ব্যাক করেছেন। আবার ছাত্রলীগেরও কিছু ছেলে আমরা দেখলাম, সার্জিসের মতো ছেলেদের দেখলাম যারা ছাত্রলীগ করতে এখনও ওই মানে ছাত্রলীগের পক্ষে যারা হেলমেট বাহিনীর ভূমিকা পালন করতো, দখলবাজি করতো, চাঁদাবাজি করতো, হলে ফাও খাইতো, এরকম কতগুলো এখন ওইটার মধ্যে আছে। মানে সার্জিস তো একা বেরিয়ে একটা বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছে। এখন এরকম এই ফাও খাওয়া পার্টি কতগুলো এখন ওদের মধ্যে আছে, ইনফ্যাক্ট সেই সংখ্যাটা আমার জানা নাই বা আমরা অনেকেই জানি না। সেই জন্য বলা যেতে পারে এখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে এইভাবে মানে আমি তো সাংবাদিকতার মানে সংবাদকর্মী, সে হিসেবে এইভাবে বলা যেতে পারে। যেমন দেখবেন সাংবাদিকদের মধ্যে লেখা থাকে যে ডিউজে বিএফিউজে যখন লেখে তখন লেখে ডিউজের একাংশ লেখে না, বিএফিউজের একাংশ লেখে, তো এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।
আর বাকি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনা হচ্ছে যে বিএনপির মধ্যে এক প্রকার উদ্বেগ দেখা দিয়েছে না নতুন না, এটা রাজনৈতিক আপনার দল এটা আসা এটা নিয়ে। রাজনীতি, এগুলো এক ধরনের ওই কিছু মানে ভুয়া সাংবাদিক যেগুলো আছে, মানে এগুলি 5 টাকার বল পেন দিয়ে লেখালেখি করার কোনো কাম কাজে অ্যানালাইসিস করার চর্চার মধ্যে থাকে না। রাজনীতির গতি মুখ নিয়ে বিশ্লেষণের পড়াশোনার এদিকে কিছু ঘাটতি থাকতে পারে, মানে রাজনৈতিক পড়াশোনা, তাদের মধ্যে একটা উদ্বেগ বা উৎকণ্ঠার কথা মধ্যে এই সমস্ত আজগুবি কথাবার্তা বলে। বিএনপি সাচ এ পলিটিক্যাল পার্টি, বা এই সমস্ত পলিটিক্যাল পার্টি অর্থাৎ যে পার্টি জনগণের কাছে থাকে, জনগণকে যারা মানে তাদের ক্ষমতার উৎস, রাজনীতির উৎস মনে করে, তাদের তো আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই। আমরা তো এরশাদের সময় আমরা ছাত্র ইউনিয়ন আমরা আন্দোলন করিনি, তাতে কি বড় রাজনৈতিক দলগুলোর কি কোনো মানে হৃদকম্পন শুরু হওয়ার কোনো কারণ ছিল? আপনাকে জনগণের কাছে যেতে হবে। বড় বড় মনীষীরা সারা পৃথিবীতে যারা জনগণের আন্দোলন সংগঠিত করেছেন, তারা সবসময় একটা কথা বলতেন, জনগণের কাছে ফিরে যাও। তো জনগণের কাছে যারা আমরা বারবার ফিরে যাই এবং জনগণকে যারা আমরা অবলম্বন মনে করি, জনগণকে যারা আমরা মনে করি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, তাদের তো আপনার এই সমস্ত কারণে মানে উদ্বিগ্ন উৎকণ্ঠিত থাকার কোনো কারণ নেই। কারণ আপনার উদ্বেগ উৎকণ্ঠিত হওয়ার প্রমাণটা হবে একটা নির্বাচন। আমাদের ছেলেমেয়েরা যেটা দল করছে, এটা খুবই খুবই আশাপ্রদ ব্যাপার, যে তাদের একটা দল করা উচিত। এদের মধ্যে যারা কোটার বাইরে, মানে কোটা তো প্রায় 30 দিন তো কোটাই করেছে, তো কোটার বাইরে যদি তাদের দেশ নিয়ে কিছু ভাবনা থাকে, যে ভাবনার কথা তো আমরা জানতাম না, মানে দেশের জনগণ জানে না। দেশের জনগণ জানে চাকরিতে কোটা বিলোপ করতে হবে, মুক্তিযুদ্ধের কোটা বিলোপ করতে হবে, এইগুলি জেনেছে পরবর্তীতে। মানে কিন্তু দেশ নিয়ে তাদের যেটা ভাবনা আছে, এই ভাবনাটা তাদের জানান দেওয়া উচিত, এবং তাদের নিজস্ব একটা রাজনৈতিক দল থাকাও উচিত আমি মনে করি। এবং আমি তাদেরকে এনকারেজ করি, একজন সাবেক ছাত্রকর্মী হিসেবে আমি ছেলে মেয়েদের তারা যদি নতুন দলের আগ্রহ প্রকাশ করে বা প্রচেষ্টা চালায়, এটাকে আমি উৎসাহিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। আমাদের পরামর্শ যদি তারা বড় ভাই হিসেবে, মুরব্বী হিসেবে নেয় বা আঙ্কেল হিসেবেও নেয়, যেটাই হোক না কেন, আমরা আঙ্কেলও অনেকের কাছে নিঃসন্দেহে, আমাদের ছেলে মেয়েদের বয়সী তো এরা, আমরা নিঃসন্দেহে সেগুলো তো দরকার, তো দরকার না? আপনি কি সারা জীবন পৃথিবীতে কি বিজেপি নামে একটা পার্টি ছিল এক সময়? 20 বছর আগে ছিল না, বাট এটা হয়েছে। আবার একসময় মুসলিম লীগ নামে একটা পার্টি ছিল, যে মুসলিম লীগটা পাকিস্তান সৃষ্টি করেছে, পাকিস্তান সৃষ্টির আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। আমাদের মুরব্বীরা, আমাদের দাদারা, আমাদের বাপ চাচারা, যারা মনে করেছে যে ব্রিটিশ ভারতের মধ্যে পাকিস্তান নামে একটা রাষ্ট্র তাদের একান্ত প্রয়োজন, শেখ মুজিবুর রহমান সহ, এরা যারা পাকিস্তানের জন্য আন্দোলন করেছেন, মৌলানা ভাসানীর মতো, শেখ মুজিব, মৌলানা ভাসানী, মৌলানা আব্দুর রশিদ তারকো বাগিশের মতো নেতারা, সোহরাওয়ার্দী সাহেবের মতো নেতারা যারা পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছেন, এক পর্যায়ে সেই মুসলিম লীগের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। মুসলিম লীগ নামে একটা রাজনৈতিক দল বাংলাদেশে আছে, এবং আমাদের নির্বাচন কমিশনের সে দলটি এখনো নিবন্ধিত, কিন্তু ওটাকে আপনি দূরবীন তো না, দূরবীন তো অনেক বড় যন্ত্র, ওটাকে আপনি মাইক্রোস্কোপও না, ওটাকে কি বলে যে মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনি খুঁজে পাবেন না। সেটা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। এক্স্যাক্টলি। তো সুতরাং রাজনৈতিক দল তো এমন কোনো অবিনাশী আপনার মানে কোনো শক্তি না। আপনি যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে অবলম্বন করবেন, দেন ইউ উইল বি এ পাওয়ার। আপনি যখন জনগণের বিপক্ষে চলে যাবেন, ইউ উইল নট বি এ পাওয়ার, ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ জিরো। রাজনৈতিক দল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আসলে। আতঙ্কিত হবেন কেন? শব্দটা এটা তো ভালো জিনিস। জি, ধন্যবাদ। আপনি এটা একটা শত ফুল ফুটতে দিতে চান না কেন? আপনারা কেন আতঙ্ক শব্দটা কেন ব্যবহার করেন? বি পজিটিভ। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে জনাব প্রিন্স। আমরা দেখেছি যে সরকার উপদেষ্টা মণ্ডলীতে ছাত্রদের 3 জন প্রতিনিধি আছে, এবং বলা হচ্ছে যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করা হবে সেখান থেকে প্রধান যাকে রাখার কথা হচ্ছে তিনি একজন উপদেষ্টা, এবং তিনি প্রয়োজনে পদত্যাগ করবেন। অবশ্য তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে যেই উপদেষ্টাটি পদত্যাগ করে তিনি রাজনৈতিক দলে অংশ নেবেন, কিন্তু তাদের প্রতিনিধিত্ব থেকেই যাচ্ছেন উপদেষ্টা পরিষদে, তাহলে এই অবস্থায় থেকে আসলে রাজনৈতিক দল গঠন কিংবা রাজনৈতিক দল গ্রহণযোগ্যতা কেমন পাবে আসলে, বা তাদের গ্রহণযোগ্যতার বিষয়টি সূক্ষ্ম হবে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি আপনি যে প্রশ্নটা তুললেন ও বিষয়ে বলার আগে এই যে রাজনৈতিক দল গঠন এ সম্পর্কে দু একটি মন্তব্য করেই আমার কথা শুরু করি। আমি প্রথমত এটা মনে করি যে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন ভাই তিনি যে কথাগুলো বলেছেন খুবই যথার্থ, এবং আমি মনে করি যথার্থ খালি বলেই শেষ না, প্রত্যেকটা বিষয় একটু বিশেষভাবে বিবেচনা করেই আমাদের কি বলে কথাবার্তা যদি বলি তাহলে যথার্থ হয়। আচ্ছা, কেন কথাটা বললাম? প্রথম কথা দেখেন যে এই যে একটা গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে রাজনৈতিক দল, নতুন দলগুলোর কথা আসছে। আমি একটা কথা আপনাকে বলি,
আমার একটা ধারণা, আমি জানি না এটা সঠিক হবে কিনা বা রিপন ভাই কিভাবে এটাকে রিয়াক্ট করবেন, আমার তো ধারণা এটা 30-40টা রাজনৈতিক দল হবে। লিখে রাখেন, লিখে রাখেন, এরপর পরে মন্তব্য করলে হবে। এবং ইতিমধ্যে আপনি খবর নেন, আমি আপনাকে যুক্ত করি, হ্যাঁ এক্সকিউজ মি, এই শেখ হাসিনার নির্বাচন আগে আপনার সুপ্রিম পার্টি কি তো বললাম আম পার্টি ওরকমই হয় বরাবর। অনেকগুলো এইবার ইতিমধ্যে আপনি দেখেন 4-5টা অলরেডি নতুন দল কিন্তু হয়ে গেছে, কিন্তু আলোচনায় সেইগুলো নাই। এবং উনি যেটা বললেন সেটা শুধুমাত্র গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতি না, যে কোনো একটা নির্বাচন হইলেও নানা ধরনের রাজনৈতিক দল দেখবেন একটা পরিবেশ পরিস্থিতি আর এই ধরনের পরিস্থিতি হবে। তাহলে এটা একটা প্রথমে বোঝা দরকার। দ্বিতীয়ত কথা, আমি ব্যাখ্যায় আর গেলাম না, কারণ এই দলগুলো যার যার একটা কি বলবো, যে সে আপনি নীতি আদর্শ সেই ধরনের হতে পারে, বিশেষ কারণ হইতে পারে, সুবিধাভোগের কারণ হইতে পারে, নানা মাত্রা থাকে। এটা একটা দিক গেল। দ্বিতীয়ত আসি যে কথাটা এখানে আলোচনায় আসছে, যে এইবারের যে আন্দোলন হলো, এই আন্দোলনের শেষ দিকে এসে যে ছাত্র বন্ধুরা অংশ নিল তাদের, কারণ আন্দোলনটা কিন্তু এই কয়দিনের না, এক যুগেরও বেশি সময় ধরে এই কর্তৃত্ববাদ স্বৈরাচার উৎখাতের আন্দোলন ছিল, এবং নির্বাচন ব্যবস্থা একেবারে ধ্বংস করেছিল, সেটাকে পুনরুদ্ধারের আন্দোলন ছিল। এগুলো তো সবই জানা। এই যে যারা করলো তাদের কেউ কেউ রাজনৈতিক দল গঠন করছে, এইটাই এখন যদি এজেন্ডা হয়, তাহলে প্রথমে এটা সুনির্দিষ্ট করতে হবে, যেটা উনি বলেছেন শতভাগ কারেক্ট বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের এক অংশ। কারণ মনে রাখেন যে বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু একটা ব্যাপক ছাত্র সমাজ করেছে, রাজনৈতিক দলগুলো তার সমর্থনে ছিল, তার অধিক অংশ কিন্তু যারা পলিটিক্যাল পার্টি করে তার তার জায়গায় আছে, যারা রাজনৈতিক দল করতো না তার অধিক অংশই কিন্তু যার যার জায়গায় ফিরে গেছে ঘরে। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকে যারা অংশ নিয়েছে, তরুণ প্রজন্ম, তারা অনেকে দেখবেন বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে, সে ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র দল বলেন, অন্যান্য বলেন, তাদের কাছে আকৃষ্ট বা কোনো কোনো দলে আকৃষ্ট হয়েছে। আমি তো জানি, হ্যাঁ, আমাদের ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টিতে নতুন নতুন ছেলেমেয়েরা আকৃষ্ট হয়েছে, আমি নিশ্চিত অন্য দলে হয়েছে। তাহলে এর বাইরে এক অংশ আছে যারা নিজেরা কিছু একটা করতে চায়। অবশ্যই আমিও সেটাকে পজিটিভ দেখতে চাই। এই কারণ আমি একটু অন্য অ্যাঙ্গেলে বলি, রিপন ভাই একটা যেটা বলেছেন খুবই কারেক্টলি, আমি তার সাথে খালি যুক্ত করছি যে আমরা অনেকদিন ধরে এটা দেখছিলাম, এটাই তো সত্য, যে এই প্রজন্মের অনেকে যেন রাজনীতি বিমুখ, তারা রাজনীতি বিরোধী, এবং তারা যেন মনে হয় যেন কি বলে ওই যে ফার্মের ঘরের মধ্যে ঢুকে আছে। তো এইবারে যে আন্দোলনের মধ্যে দিয়ে আসলো, তারা এসে যদি একটা রাজনৈতিক অঙ্গনে আসে ভালো খবর। এখন সেইটা তারা কোন রাজনীতি করবে তার উপরে নির্ভর করে রাজনৈতিক দলগুলো এবং জনগণ তাদের ডিসিশন নেবে। এইটা হচ্ছে বিবেচনায় থাকলে আমার মনে হয় সংকটগুলো মানে আলোচনার অন্য জায়গায় থাকে না। এইবার আসি, আপনি যে প্রশ্নটা এখন ছুড়ে দিয়েছেন আমাকে শুরুতেই, এটা তো খুবই স্বাভাবিক। আপনি যখন একটা রাজনৈতিক দল গঠন করতে চাইবেন, আপনি যদি ক্ষমতায় থেকে করেন তো এটা তো হবে কিংস পার্টি, আপনার তো একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য থাকবে। তাহলে একটা রাজনৈতিক দল তার তো একটা জনস্বার্থের কাজ করার উদ্দেশ্য থাকে এবং বিশেষ লক্ষ্য উদ্দেশ্য থাকে। তা আপনি যদি এইবারের যে ক্ষমতা, সেটা কি, এই আন্দোলনে তো কোনো দল জয়ী হয়নি, কোনো গোষ্ঠী জয়ী হয়নি, তাহলে জনগণ জয়ী হওয়ার পরে আপনারা যারা এখানে আছেন তারা যদি এইটাকে ব্যবহার করে রাজনৈতিক দল করেন, তাহলে জনগণই তো প্রশ্নবিদ্ধ করবে, বলবে যে তোমার উদ্দেশ্য বোধহয় অন্য কিছু ছিল। এই কারণে সবাই মিলেও আমরা বলছি যে কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, তাইলে সরকার এসে থাকার তো দরকার নাই, সে বেরোয় আসুক, আগেই বেরোয় আসতে হবে। সব রেডি করলো, তারপরে এটা করলো, দেখবেন মানুষই প্রশ্ন করবে। আমি একজন দুইজন এই আলোচনারই আমি মধ্যে ঢুকতে চাই না। প্রথম কথা হচ্ছে, কারোর যদি লক্ষ্য থাকে রাজনৈতিক দল করবে, তাহলে আগেই বেরোয় এসে করা উচিত। কিন্তু এখন নেপথ্যে থাকলো, এই সুযোগকে ব্যবহার করলো, তাহলে তো এটা কারেক্ট হয় না। যেমন ধরেন বহু আলোচনা উঠছে, তার মধ্যে একটা বড় আলোচনা উঠছে এই যে আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন পরিবর্তন হলো, একজন তরুণকে দেওয়া হলো, এটা কে না জানে। এটা বাংলাদেশের হিস্ট্রিতে দেখবেন যে এক এক সময় বড় বড় রাজনৈতিক দলগুলো তার জেনারেল সেক্রেটারি যিনি যদি মন্ত্রী পরিষদে থাকতেন তাকে ওই দায়িত্ব দেওয়া হয়তো, হয়তো নানা কারণে দেওয়া হতো, আমি সে আলোচনায় যাচ্ছি না। তো ওইটাকে দেওয়া হয়েছে কেন, তখনই তো প্রশ্ন উঠেছে যেইটা বোধহয় একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন সময় যে নেতৃত্ব, তাদেরকে কিংস পার্টিতে নিয়ে আসার জন্য এই কাজগুলো করছে কেন। এখন মানুষের মধ্যে যদি এই পারসেপশনটা হয়, আপনি জোর জুলুম করে কিছু সময়ের জন্য হয়তোবা দৃশ্যমান কিছু দেখাইতে পারেন, কিন্তু ইন লং টার্ম সেইটা কোনো ভূমিকা রাখবে, মানে কি বলে পজিটিভ ভূমিকা রাখবে বলে আমাদের কাছে মনেই হয় না। আর একটা ছোট্ট উত্তর দিয়ে শেষ করি, যে আলোচনা আমাকে হয়তো জিজ্ঞেস করেননি, পরেও করতে পারেন, কিন্তু আমি এই জিনিসটাকে মানে এন্ড করে দিয়েই পরের আলোচনায় যাওয়ার পক্ষে। একটা আলোচনা আসে, আমি অন্য একটা জায়গায় আসলে আমাদের কাছে আসে যে এইটা হলে অন্য কোনো দলের লাভ ক্ষতি। এই আলোচনাটা তো একটা ভুল আলোচনা, খুবই ভুল আলোচনা। এক একটা দল
তার তো নিজস্ব রাজনীতি। আসলে লাভ ক্ষতির আলোচনাটা আসছে কারণ তাদের তো সদস্য কিংবা তাদের প্রতিনিধি আছে সরকারে। আমি আসছি না, সেজন্য না, আমার মনে হয় লাভ ক্ষতি যে কারণে আমি আপনাকে বলছি সেটা প্রথম হচ্ছে মনে রাখতে হবে এক একটা দল সে কতটুক টিকে থাকবে কি থাকবে না, কি যেমন উনি কতগুলো কথা বলেছেন বাস্তবে, যে সেইটা হচ্ছে তিনি জনগণের সাথে কোন ধরনের ভূমিকা, আমরাও জনগণের সাথে কোন ধরনের ভূমিকা পালন করছে, জনগণ গ্রহণ করবে কিনা, তাহলে সেটাই প্রধান। হ্যাঁ, আরেকটা হয়, সেটা কি, সেটা হচ্ছে এই ধরনের কিংস পার্টি টাইপ নতুন দল হলে তারা যদি শো করতে পারে আমরা কালকেই ক্ষমতায় যাচ্ছি এসে, তাহলে ক্ষমতা লোভী যদি বিভিন্ন দলের লোক থাকে তারা চলে যেতে পারে। তা সেইটা যদি চলে যায়, আমি তো বলবো নীতি আদর্শ যে নীতি আদর্শ, কারণ আমার নীতি আদর্শ একরকম, বিএনপির আর একরকম, কিন্তু যার যার নীতিতে যদি অটল থাকে তাহলে ওই দলের কেউ যদি চলে যায়, আমার ধারণা ওই দলগুলোই বলবে আলহামদুলিল্লাহ, তাতে তার আপত্তির কিছু করবে না, যে অন্ততপক্ষে আমি কিওর হইলাম, আমার জায়গাগুলো গেল। সুতরাং আমি বলছি ওই বিবেচনায় আলোচনায় আসাটা কারেক্ট, মানে ভুল আলোচনা। তাহলে রাজনীতির যে পজিটিভ চিন্তা আমরা করছি, কারণ আরো মানুষ রাজনীতির চিন্তা করুক, আরো মানুষ আসুক, প্রসঙ্গক্রমে আমি না বলে পারছি না। ধরুন এই যে রাজনৈতিক দলগুলো, আমরা যখন জনগণের ভোটের কথা বলি, জনগণের কাছে যে অ্যাড্রেস করি, ওগুলো করি, তার কিন্তু তার অন্যতম একটা কারণ যেটা একেবারেই আলোচনা হয় না, সেটা কি জানেন? ধরে নেন কেউ ক্ষমতায় গেল, একটা ডিসিশন নিল, সেই ডিসিশন বাস্তবায়ন কি খালি ক্ষমতায় যারা থাকবে তারা করবে, ওই দল খালি কি আমলা, মানে সামরিক বেসামরিক আমলা করবে? ওইটা কিন্তু হয় না। করতে গেলে লাগে জনসাধারণের সম্পৃক্ততা। তো এই জনসাধারণকে ইনভলভ করা যায় যদি রাজনীতিতে তাকে ইনভলভ করানো যায়। তো এইটা বাংলাদেশে কিন্তু একটা দুর্বলতা। সুতরাং এটা বেশি মানুষ যদি রাজনীতিতে আসে, বেশি ভালো চিন্তা করে এবং যুক্তি চিন্তা করে, তো অসুবিধা নাই। তাহলে হয়তো আমারটা ভুল হলে আমিও তার কাছ থেকে শুনে শুধরাইতে পারি, তারপরে তাদেরটা ভুল হলে সে যদি সচেতন এবং ভালো চিন্তা হয় তাহলে আমারটা চিন্তা করতে পারে। সেইটার মধ্য দিয়ে আমরা সবাইকে ইনভলভ করেই দেশটাকে আগায় নিতে পারি। ওইটাকে পজিটিভ নিতে হবে, কিন্তু কিংস পার্টি নামে বিশেষ উদ্দেশ্য সাধন, ধরেন বিরাজনীতিকরণের ধারা তৈরি করার জন্য বা বিশেষ কাউকে ধ্বংস করার জন্য, এই ধরনের জায়গাটা যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ জনাব রিপন। আপনার কাছে একটু জানতে চাই, আসলে একদিকে যেমন নতুন রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তেমনি পুরনো অনেক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক চর্চা করছে। রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি আমরা বলি, তাহলে কি সকল রাজনৈতিক দল তাদের রাজনীতি চর্চা করতে পারছে সমানভাবে? দুটো শব্দই আপনার বহুত পুরনো শব্দ, একটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন, আর একটা বলেছেন আপনার কিংস পার্টি আলোচনা এসছে। আপনি কিংস পার্টির ব্যাখ্যাটা একটু দিয়ে দেয় আপনার দর্শকদের জন্য, তাদের জন্য একটু ভাবনার খোরাক হবে। সেটা হচ্ছে যে আপনার কিংস পার্টি হচ্ছে রাজার দল, সোজা কথা, মানে ক্ষমতায় যিনি থাকেন তার দল। তার বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য, তার স্বার্থ হাসিলের জন্য, তার গদি টিকিয়ে রাখার জন্য এরকম কিছু অনুগতরা, একটি বা একাধিক অনুগত রাজনৈতিক দল গঠন করা হয়। তা আপনি যদি এই তথাকথিত কিংস পার্টির সৃষ্টি, তাদের বেড়ে ওঠা এবং তাদের পরিণতিটা যদি খেয়াল করেন, দেখবেন যেটার পেছনে জনগণ ছিল না, অর্থাৎ জনগণের সাপোর্ট ছাড়া কিংস পার্টি কেন, মহা কিংস পার্টিও মানে আপনার জলাশয় না, নর্দমা ডুবে মারা যায়। কীরকম দেখুন, আমি যদি পাকিস্তান উদাহরণ টানি, আইয়ুব খান তার নিজের প্রয়োজনে একটা মুসলিম লীগ বানিয়েছিল না, কনভেনশন মুসলিম লীগ বোধের নামটা ছিল, তাই না? হ্যাঁ। তো পরিণতি কি? আইয়ুব খান শেষ, কনভেনশন মুসলিম লীগও শেষ। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি পারভেজ মোশাররফ, মানে এগুলো ইয়াং ছেলে মেয়েরা জানে কিনা জানি না, এগুলো তারা পড়েছেন কিনা আমি জানি না, তো ইতিহাস পাঠ থাকা ভালো। ইতিহাস জ্ঞান থাকলে হয় কি আগাইতে সুবিধা হয় বা সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয়। আপনার পাকিস্তানের পারভেজ মোশাররফ যখন মানে প্রেসিডেন্ট হন, তিনি আবার পাকিস্তান মুসলিম লীগ কায়েদে নাম দিয়ে একটা বানাইছিল, মানে কায়েদে আজমের অনুসারী পার্টি, তো ওইটাও শেষ পর্যন্ত তো পারভেজ মোশাররফের মাটিও বোধহয় পাকিস্তানে হয় নাই, সে তার শেষ জীবন। আচ্ছা, এখন আপনি আসেন, আপনি যদি বাংলাদেশ পার্সপেক্টিভে যদি ধরি, আমি যদি মানে আমারটাও আমি বলবো, কেউ হয়তো বলবে যে আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন তো বিএনপি হয়েছিল, দ্যাট ওয়াজ অনিবার্য বাস্তবতা, মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, ভয়েড অফ পলিটিক্স। দেশে কোনো রাজনৈতিক দল ছিল না, শেখ মুজিবুর সমস্ত দলগুলোকে কবরে পাঠিয়ে দিয়েছিল, অর্থাৎ এক দল বানিয়েছিল। তো ৭৫ সালে 15 আগস্টের পরে কোনো রাজনৈতিক দল ছিল না, শুধু একটা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হয়েছে। এর মধ্যে 7 নভেম্বর মানে 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছে, এর মধ্য দিয়ে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,
যে ট্যাঙ্ক দেখলে মানুষ ভয় পাওয়ার কথা, বন্দুক দেখলে ভয় পাওয়ার কথা, সে ট্যাঙ্কের মধ্যে মানুষ লাফিয়ে লাফিয়ে উঠেছে। মানে সিপাহী জনতার ঐক্য অভ্যুত্থান হয়েছে 75 সালে 7 নভেম্বর। অ্যাট দ্যাট টাইম খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে বন্দি করেছেন, তিনি সেনা প্রধানও ছিলেন না। এই সিপাহী জনগণ জিয়াউর রহমানকে মুক্ত করে তারা আবার তাকে স্বস্থানে পুনর্বাসিত করেছে। তিনি পরবর্তী প্রেসিডেন্ট হয়েছেন। রাজনৈতিক সংকট শূন্যতাকে তিনি দূর করার জন্য হি হ্যাড টু টেক লট অফ অ্যাটেম্পটস। আচ্ছা, যদি এটা যদি ওনার ক্ষমতায় টিকে থাকার জন্য যদি একটা পার্টি হতো, তাহলে ওনার শাহাদত বরণের পরে 81 সাল থেকে 19 বছর আর এখন 24 বছর, অলমোস্ট মানে 43 বছর, তাই না? 43 বছর তো এই পার্টিটা টিকে থাকার কথা না। শুরুতে যেটা যেমন আমি বলেছিলাম, যেটা খুব গর্ববোধ করি, আমি ওনার জামানে আমি ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, পরবর্তী প্রেসিডেন্ট হয়েছিলাম। আমাকে তো এত জুলুম নির্যাতন সহ্য করে, কারাভোগ সহ্য করে, এই বয়সে এত শেখ হাসিনা 16 বছরের ঘানি টেনে তো বিএনপির ভাইস চেয়ারম্যান হওয়ার দরকার ছিল না। আমি তো অনেক আগেই আমি মানে কি বলে মানে যেই দামে কেনা সেই দামে বেচার মতন যদি একটা তত্ত্ব আছে না, মানে বহুত আগে মানে ভেঙে যেতে পারতাম, পড়ে যেতে পারতাম, কক্ষচ্যুত হয়ে যেতে পারতাম, আমার মতো আমি বা আমার মতো অনেকে। তা তো হয়নি, বরং আমরাই তো পার্টিটাকে এখন বানাচ্ছি, আমরাই তো পার্টিটাকে সাজাচ্ছি। এখন উই আর দ্য মেইন ফোর্স অফ দিস পার্টি, তাই না? আচ্ছা, তো এখন তার মানে বিএনপি টিকে গেল। বিএনপি ওয়াজ নট এ কিংস পার্টি। আবার দেখেন হোসেন মোহাম্মদ এরশাদ তার প্রয়োজনে তিনি একটা জাতীয় পার্টি বানিয়েছিলেন। আপনি দেখেন এই জাতীয় পার্টি নিজের পায়ে কখনো দাঁড়াতে পারেনি। কখনো হাসিনার, কখনো মানে সামরিক শাসনের উপর ভর করে চলল কয়েক বছর। তারপরে মানে নানাভাবে এর কাঁধে ওর কাঁধে, এর কোলে কাকে তাকে থাকতে হয়েছে। এখন এরশাদও নাই, এখন এই মানে এটা একটা পার্টি না, এটা কি এটা খুঁজেও পাওয়া যায় না। তাদের পার্টি আছে কিন্তু আওয়ামী লীগের সহযোগী হিসেবে তাদেরকে নাম আছে, মানে এখন নিষিদ্ধেরও দাবি নাম আছে, এগুলোর এখন জামানত বাজেয়াপ্তর মতন অবস্থা, সোজা কথা। আচ্ছা, তার মানে ইট ওয়াজ নট এ পার্টি। পার্টি হতে গেলে জনগণের আকাঙ্ক্ষা লাগে, জনগণের সমর্থন লাগে, জনগণের সেজন্য জনগণের কাছে যান না কেন? আমরা তো এই কথাটাই বলি যে ফাইন পার্টি বানান, একাধিক পার্টি বানান। এক্সকিউজ মি, প্রিয় দর্শক, আমি একটু ঠান্ডায় ভুগছি, সেজন্য মাঝে মধ্যে কাশি আসছে। যাই হোক, তো যেটা বলছিলাম, শেখ হাসিনা সুপ্রিম পার্টি কি নানান ধরনের পার্টি বানিয়েছিল না? বিএনএম ফিএনএম কি জন্য নানান ধরনের আমসত্ত্ব পার্টি নানান ধরনের পার্টি বানিয়েছিল। ওগুলো কোনো অস্তিত্ব আছে, খুঁজে পাওয়া যায়। শেখ হাসিনার সাথে ওইগুলোও শেষ। আচ্ছা, গেল। তো তার মানে এগুলো পার্টি ছিল না। হয়তো উনি যেটা বলেন যে অনেকগুলো পার্টি তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো হয়তো। আমি বিশ্বাস করি যে মানে শেখ হাসিনার আমলের বা শেখ হাসিনার চর্চিত, মানে তিনি যে চর্চাগুলো করেছেন তার এই চর্চিত প্রেতাত্মাগুলো ইউনূস সাহেবের কাঁধে ভর করবে বলে আমি মনে করি না, বা ওই জিনিসগুলো ইউনূস সাহেব কাঁধে নেবেন না বলে আমি বিশ্বাস করতে চাই। সুতরাং এটার জন্য আমি প্রথমে যেটা বলতে চাই যে কিংস পার্টির কপালে বড় দুর্ভোগ থাকে। যেমন ওই যে জেনারেল মঈনুদ্দিন বিদেশে এখন কি করে বেড়ায় আল্লাহ জানে, ফখরুদ্দিন নিজের দেশে আসতে পারে না ইত্যাদি। এগুলো কপাল খুব খারাপ থাকে, এটা সেন্স অফ ইনসিকিউরিটি প্রিভেইল করে। সুতরাং আল্লাহর ওয়াস্তে ওই জামানা নাই, জামানাটা বদলে গেছে, জন আকাঙ্ক্ষা বদলে গেছে। সেই আর্মিও নাই, সেই ডিজিএফআই নাই, সেই আয়না ঘর নাই। এই সমস্ত ফালতু বাকওয়াস চর্চা ফর্চা ভাবনা চিন্তা যদি কেউ করে থাকেন, আমার মনে হয় এই পাগলামি থেকে বের হয়ে আসা, তাদের মানে সব পাগলামি প্রশ্রয় না দেওয়া তাদের জন্য ভালো হবে। জি, আপনার কাছে ফিরবো, একটু বিরতির সময় আছে, বিরতির পরে ফিরছি। প্রদর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিট আয়োজনে। ফিরতে চেয়ে আলোচনায় যেতে চাই জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসলে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হচ্ছে, বলা হচ্ছে যে তাদের অভিজ্ঞতা কম এবং আসলে তাদের পরামর্শদাতাও কি নেই, কিংবা তারা পরামর্শ নিচ্ছেন কিনা, বা তারা পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছেন কিনা। আপনার কাছে কি মনে হয় আসলে সমস্যাগুলো কোথায়, কেন এই আলোচনার সম্মুখীন হতে হচ্ছে, সমালোচনা আসলে? আচ্ছা, আমি এই পয়েন্টও যাওয়ার আগে আমি আগের আলোচনার রেশ ধরে একটু ছোট কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে আমি আমাদের প্রচার মাধ্যম বিশেষভাবে একটা আমি বিশেষ অনুরোধটা করতে চাই। সেটা হচ্ছে যে নতুন ওই যেটা আমরা আলোচনা করলাম যে আমাদের ছাত্র ভাইদের এক অংশ মিলিয়ে যে একটা রাজনৈতিক দল অবশ্যই হোক, কিন্তু দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে যে ধরনের প্রচার প্রপাগান্ডাকে সুযোগ দেওয়া হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম নানাভাবে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে, হয়তো অবয়ব ছোট, এই ধরনের জায়গাগুলো আছে, কিন্তু আমি মনে করি তাদেরও বক্তব্যটা কি, কথাবার্তা কি, এটা চোখের সামনে আনা দরকার। তাই না হলে মনে হবে যে উপরে যেন এরকম
যে একসময় আওয়ামী লীগ ছিল, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা কমিউনিস্ট পার্টি বা এরকম দু একটা, এরকম মাত্র কয়েকটা দল, কিন্তু এর বাইরে কিন্তু আপনি অবয়বে ছোট হলেও বাংলাদেশে অনেকগুলো সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী এ ধরনের রাজনৈতিক দলগুলো আছে কি না, এটা আমি অনুরোধ করব মিডিয়া এগুলো দেখে তাদেরকেও তাদের বক্তব্যটা জনগণের সামনে নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। আচ্ছা, এবার আপনি যেটা বললেন, এক্ষেত্রে আমিও দুই আঙ্গিকে কথা বলতে চাই। প্রথম কথা, দেখেন, এটা তো দলীয় সরকার না, সুতরাং যারা এখানে আছে তারা তো এক দলের লোক না, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে গঠন করা হয়েছে তারা নিজেরা করেছেন, সুতরাং ওই দায় কিন্তু সব আমাদের নাই, কিন্তু আমরা তাদের সপক্ষে সমর্থন করেছি যেহেতু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে। আমরা এদের অনেককে চিনি, আমাদের তো সবই বাংলাদেশ ছোট জায়গায় চেনা মানুষ, দু একজন অনেক সিনিয়র লোক ছাড়া ব্যক্তিগতভাবে কাকে না চিনি, আর একেবারে তরুণদের হয়তো ভালো চিনি না, এই ছাড়া তো চিনি। তা তাদের হয়তো নিজস্ব এনজিও কর্মকাণ্ড, অতীত দিনের কর্মকাণ্ড, অতীত দিনে আমি বলছি যে ওই যে ধরেন প্রশাসন বা বিভিন্ন জায়গায় ছিলেন, শিক্ষকতা ছিলেন, অনেক সিনিয়র আমাদের শ্রদ্ধাভাজন আছে এই ধরনের মানুষগুলো। তা তাদের তো এই ধরনের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা তো নাই সেটা, সুতরাং আপনি এই কারণে অন্য একটা দুর্বল রাজনৈতিক দল হলেও তাদের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা করতাম সেই প্রত্যাশা কিন্তু আমরা করি না। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। এবার এর সাথেই বক্তব্য হচ্ছে এটা তো ওনাদেরকেও বোঝা উচিত। এইটা যদি ওনারা বুঝতো তাহলে ওনাদের কাজ ওনারা সুনির্দিষ্ট করেই দ্রুততার সাথে নির্বাচন কবে হবে সেইটাকে টার্গেট করে একটা নির্বাচনের ধারায় যাওয়ার কাজটা করতো। কিন্তু আমি এই কথা বলার পর আমি যদি প্রশ্ন তুলি, আমি যারা দর্শক তাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দেখছেন, আপনারা কি দেখেন তাদের কোনো একটা গ্রামের কথা মুখে আসছে বলে ফেলি, চ্যাদব্যাদ কি আছে যে সংস্কার করার কি করব বা নির্বাচনের কিছু করব? আমরা তো কোনো এরকম এইটা দেখছি না। তাহলে সেইটা না দেখে তারা যদি অনেকগুলো, যেটা তাদের হয়তো আমি বলছি এটা আমি অযোগ্য শব্দটা ইউজ করছি না, আমি যে বাস্তবতা নেই, এখন ধরেন আমার যে যোগ্যতা নেই, আপনি আমাকে যদি সেই জায়গায় দিয়ে আমার কাছ থেকে যোগ্য আশা করেন তাহলে তো ভুল হবে। আমাকে অযোগ্য কেন বলবেন? আমাকে বলা উচিত না, আমাকে বলা উচিত বরঞ্চ ওই জায়গায় আপনি দিলেন কেন বা আমার কাছ থেকে ওই প্রত্যাশা করবেন কেন? সেইটা না করে ওনারা যদি এই দীর্ঘ সময় থাকেন তাহলে এমন এমন কাজ করবেন দেখবেন সেটা নতুন নতুন সংকটের জন্ম দেবে। হচ্ছে কিন্তু তাই, হচ্ছে তাই। আপনি দেখেন, আমি খুব মানে কি বলবো, এগুলো তো সব আমরা এখনো কিছু বলতে চাই না এই কারণে, কারণ আমরা চাই যে তারা যে দায়িত্ব নিয়েছে যথাযথভাবে দায়িত্ব পালন করেই তারা একটা ভালো নির্বাচন করে চলে যাবে। যেমন আজকেই দেখলাম যে এইটা একটা খুব জরুরি কাজ, আমাদের খাল খনন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় উদ্বোধন করা, মানে এটা করা খুবই জরুরি এবং পুরোনো দিনে কিন্তু সিদ্ধান্ত ছিল, তা সেটা করবেন। কিন্তু গেলে আমরা বিভিন্ন যে ধরেন দলগুলো যেভাবে খালের মধ্যে লাল গালিচা বিছানো পাতানো এবং যেইভাবে করি, এটা যদি করতে চান তাহলে মানুষ কিন্তু দেখেন যে আপনি যে ভালো খাল খনন করবেন এবং সেইখানে আমরা যে আপনাদের সাপোর্টে যে আরো কিছু করার সেই কাজটা করবো, সেটা না করে তো অন্য আলোচনা চলে গেল। এখন আপনি একটা কৈফিয়ত দেবেন, এই কৈফিয়তে তো মূল্য নাই। কিন্তু আমার ধারণা এটা যা বলেন, এখন ধরেন একটা দুর্বল রাজনৈতিক দল হলেও আমার ধারণা ওই খাল খননের সময় এই কাজটা করতো না। এখন কেউ যে উদ্দেশ্যমূলকভাবে করেছে আমি সেটা করছি না, কিন্তু আমি বলছি তাদের অনভিজ্ঞতা হয়তো এরকম জায়গায়, তাদের আক্কেলবোধ থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমি সেটাও বললাম না। এই রকমের কিন্তু অনেকগুলো ঘটনা আপনি দেখেন, এটা কি বলবো, এটা বলেও ফেলি আর কি। আমি একদিন এক মন্ত্রণালয়ের একটা খুব জরুরি জনগণের কাজের জন্য, নিজের কাজে তো প্রশ্ন অবান্তর যাওয়ার, তো সেইখানে যাওয়ার পরে তিনি ওই কাজের ব্যাপারে কথা হওয়ার পরে আমাকে বলছে, যাচ্ছে একদিন আপনি আসতে পারেন, আমি তো অমুক মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, আপনারা তো এটা নিয়ে কাজ করেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে যে উনি ওই মন্ত্রণালয়ে আছেন আমার ওই দিনই ওনার কাছ থেকে শুনে মনে হলো, তার আগে আমি খবর নিতে পারিনি। এবং আমি ভাবলাম যে উনি ওনার মতো বয়স্ক লোক এইরকম একটা বড় মন্ত্রণালয়ের বাইরে ওইরকম আর একটা মন্ত্রণালয় চালায় কিভাবে? নামটা নেই বা বললাম, আমি এরকম অনেকেই আছে, কিন্তু বলছি আমি বলছি এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে। তো এইটা ঘটে আপনি তো যথাযথ ভূমিকাগুলো কিন্তু নিতে পারবেন না। বরঞ্চ আজকে কোশ্চেন কি হচ্ছে জানেন, আমি আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের শিক্ষক সমতুল্য, তাদের সম্পর্কে কোনো অভিযোগ শুনছি না। অনেকের সম্পর্কে কিন্তু এটা হচ্ছে এই পদকে ব্যবহার করেই অনেক জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটছে। আমি বলবো স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে আমরা তাদের কাছ থেকে যা সবটা আশা করি না, আমি আগেই বলেছি, কিন্তু তারা একটু বুদ্ধি বিবেচনা করে চলুক, সেটা প্রার্থন আমরা চাইবো। আর একটা চাইবো যে যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসছে সেটা মিডিয়া সহ সবাই খুঁজে বের করা দরকার। ধরেন একজন উপদেষ্টা হয়েছেন, তার আত্মীয় স্বজন তার এলাকায় বসে কি কোনো বিশেষ টিম গড়ে তুলেছে যে কি বলবো, যে পদ বাণিজ্য থেকে শুরু করে আরো কিছু করার, তাকে ব্যবহার করে কিছু হচ্ছে কিনা, এই কাজগুলো খালি আপনি যোগ্য অযোগ্যতার কথা বললেন তো, আমি বললি সেটার সাথে শুধু আমি এগুলোকেও যুক্ত করতে চাই এবং আমি আশা করব যে তারা যার যতটুকু যোগ্যতা আছে সেইটাকে ব্যবহার
তো করার আরও ভবিষ্যতে সময় পাবে। যেটি সাহেব প্রথমে এসে বলেছিলেন আমাদের কাজ এটা না, আমাদের কাজ আমরা একটা নির্বাচিত সরকার ক্ষমতা দিয়ে যার যার কাছে ফিরে যেতে চাই। ওনারা সেই কাজটা যদি করে তাহলে ওনার যোগ্যতা অযোগ্যতা এটা নিয়ে আলোচনা খুব একটা হবে না, আর আমি এটাকে প্রয়োজনও দেখি না। কারণ আগেই বলেছি ওনারা তো কোনো দলীয় সরকার না। দলীয় সরকার হলে ঠিক আছে, ওনারা একটা নিশ্চিত এতদিন ক্ষমতায় আছে, তখন যোগ্যতা অযোগ্যতা নিয়ে আলোচনা করে ওটা করলাম, জবাবদিহিতার জায়গাটা। হ্যাঁ, সুতরাং আমি তো সেই জায়গায় এই জন্য করাতে ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড ওনারা সংস্কারের যেটা কথা ছিল যে যতটুকু আলোচনা হয়েছে কতটুকু ঐক্যমত রাজনৈতিক দলের সাথে কথাগুলো বলুক, এবং সেটা যদি সুযোগ থাকে কাজটা শুরু করুক। যতটুকু ঐক্যমত হয়নি এটা আলোচনা এখন করার দরকার নাই। আর নির্বাচন ব্যবস্থার ফুল সংস্কার বলতে যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করেই নির্বাচনের তারিখ ঘোষণা করুক। আগে বলতাম, এখন বলছি উল্টা কথা, নির্বাচনের তারিখ আগে ঘোষণা করুক, করার পরে এই যে সময় হাতে থাকবে তখন এই সংস্কারগুলো করুক এবং করা সম্ভব বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে জনাব রিপন। বিএনপির হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে আসলে একটা নির্বাচন হাইকমান্ড বলে একটা শব্দটা অগণতান্ত্রিক, প্লিজ ডোন্ট ইউজ দ্যাট ওয়ার্ড। উচ্চ পর্যায়ের নেতা বলতে পারি আমরা। আপনি বলতে পারেন যে হ্যাঁ বিএনপি উচ্চ স্থায়ী কমিটি আছে, উচ্চ পরিষদ বলি যেটা আপনি বলেন না, আমাদের নীতি নির্ধারণী সংস্থা মানে বডি যেটা স্থায়ী কমিটি বলেন। হাইকমান্ড শব্দটা একেবারে একটা অগণতান্ত্রিক শব্দ। হাইকমান্ড মানে এটা একটা পিছনে লো কমান্ড আছে, উচ্চ পর্যায়ের নেতাদের হাইকমান্ড লো কমান্ড থাকার তো কোনো কারণ না। ভালো, এই ধরনের খোলা মনে আলোচনা বলি। ধরে নেন এটা যদি আমাদেরও কোনো মাথায় থাকে বা কোনো দলের মাথায় থাকে, রিপন ভাই বললেন সেই দলের ভাইস চেয়ারম্যান এবং সিনিয়র লোক, তো সেই জায়গাগুলো তো যে আমরা যে গণতন্ত্রের কথা বলি সে গণতন্ত্রের উত্তরের জন্যই কিছু কিছু শব্দগুলো আমাদের বাদে দিয়ে আগানো নেতৃবৃন্দ আমার ধারণা বিব্রত বোধ করেন হাইকমান্ড বললে। এটা রাজনীতি তো মানে কমান্ড বলে কিছু নাই, এটা তো আমরা বলতে পারি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। সেটা বলেন মিলিটারি এস্টাবলিশমেন্ট না তো এটা। শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে বলা হচ্ছে যে নির্বাচন হলে সংকট কেটে যাবে। বর্তমানে কি ধরনের সংকট দেখছেন আপনারা যেটা কেটে যাওয়া উচিত? সবচেয়ে বড় সংকটটা হচ্ছে একটা আপনার গভর্নেন্সের সংকট। যেমন আপনি যদি আপনি যেটা রহিন হোসেন প্রিন্স যেটা যে কথাটি ইতিমধ্যেই বলেছেন, একটা নির্বাচিত সরকার হলে খাল খনন করা দরকার। খালের পার পর্যন্ত পৌঁছার জন্য যারা জনগণকে তোয়াক্কা করেন, আমার জনগণ কি ভাবে বা জনগণ কি ভাববে বা জনগণ ভাবলে যায় আসে কি, এটা যাদের মাথার মধ্যে থাকে তারা একটা লাল লাল মানে কি বলে লাল গালিচা বা লাল কার্পেট, পাবলিক বলতে গালিচার চেয়ে কার্পেট শব্দ বেশি পরিচিত, হোয়াট এভার, একটা কার্পেট বেছানো পথে পায়ে হেঁটে যে খাল পারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারলেন? গ্রামের ধরেন কোনো একটা গ্রামে খুব উচ্চ পর্যায়ের মানে নাই, মানে খুব মন্ত্রী উপদেষ্টা এদের জন্য খুব মানে উন্নত মানের আপনার হাইকমোড ব্যবস্থা ধরেন নাই। গ্রামে তো আছে, কি আছে কি বলে ওই যে লোকমোড আছে কারোর বাড়িতে, বা গ্রামে সাধারণত মানে যেটা স্বাস্থ্যসম্মত হাইজিন ব্যবস্থা আছে কিছু ওয়াশরুমের, মানে যেটা বাথরুম বলি আমরা সোজা কথা, তো পয় প্রণালীর কাজ যেখানে, ওইখানে যাওয়ার জন্য কি কার্পেট লাগে নাকি? যাচ্ছেন আপনি মানে খাল খনন করতে, খালের মধ্যে বর্জ্য আছে, খাল ভরাট হয়ে গেছে, ওইটুক যাওয়ার জন্য আপনার লাল কার্পেট লাগবে না। হোয়াট ইজ এ কালচার? এই বোধ শক্তিটা কেন উপদেষ্টাদের থাকলো না? এর মধ্যে একজন তরুণ উপদেষ্টা আছে, এরা আবার ভবিষ্যতে রাজনীতি করবে, তাই না? যাদেরকে যারা খাল পারে যাওয়ার জন্য যাদেরকে লাল কার্পেটে পায়ে হেঁটে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন। এখন ধরেন আমি যদি মন্ত্রী থাকতাম, আমার গভর্নমেন্ট হলে আমি তো প্রথমেই যদি দেখতাম এটা লাল কার্পেট, আমি প্রথমেই তো বলতাম এটা উঠাও, কারেক্ট, এটা উঠাও, হোয়াট ইজ দিস, এটা কেন এখানে? যেমন কয়েকদিন আগে আমি আমার এলাকায় একটা কম্বল বিতরণ প্রোগ্রামে গেলাম, যে দেখলাম একটা বিশেষ বড় চেয়ার আমার জন্য। আমি প্রথমে যে যারা কম্বল নিতে আসছেন বা অন্য সাধারণ মানুষ যারা আসছেন তাদের সামনে কি করলাম, আমি আগে প্রথম বড় চেয়ারটা সরালাম সবার সামনে, এবং অন্য 10টা প্লাস্টিক চেয়ারের মতো আমার চেয়ারটা তাই থাকলো, যেটা দর্শক বা যারা কম্বল নিতে আসছেন তাদের চেয়ারও তাই। আমার জন্য একটা উচ্চ চেয়ার থাকতে হবে কেন? হ্যাঁ, আমি কে? আমি একজন বিতরণকারী বা একজন দলের প্রতিনিধি, একজন দলের নেতা, তা আমার জন্য একটা মাথা উঁচু এরকম একটা থাকবে, পিছনে একটা তোয়ালে থাকবে। হোয়াট ইজ দিস? দিস এ ভেরি ব্যাড কালচার, তাই না? তা আমি তো প্রথম বলতাম আগে কার্পেট উঠাও, বিকজ আমি একজন রাজনৈতিক কর্মী, আমার মধ্যে সেন্স অফ পলিটিক্সটা থাকে, রাজনীতির ভাবটা সংজ্ঞাটা আমার মাথার মধ্যে থাকে, যে জনগণ এটা দেখলে খারাপ দেখবে। যে আজকে এই ছবিটা পত্রিকায় আসছে, মানে অনলাইনে আসছে,
আমি বিশ্বাস করি 99% লোকজন এটা নিয়ে মানে হাসছে, ট্রল হচ্ছে এটা, তাই না? তো এই জায়গাগুলো তো একটা পলিটিক্যাল পার্টির নেতারা করবে না। আচ্ছা, তো এইটাই হচ্ছে আপনার অন্যতম সংকট, যে এদের পলিটিক্যাল বিহেভিয়ার থাকছে না, মাথার মধ্যে জনগণ থাকছে না, জনগণের ভাবনাটা মাথায় থাকছে না। সংস্কারটা যদি জনগণের জন্য হয়, সংস্কারটা যদি দেশের জন্য হয়, তাহলে তো আপনার এই ধরনের ভাবনা থাকার কথা না। ভেরি ক্লিয়ার। আমি বারবার যে কথাটি বলি, যেমন দেখবেন কিছু রিটায়ার্ড আমলা, মানে রিটায়ার্ড মানে কি, রিটায়ার্ড মানে আমি রিটায়ার্ড মানে টায়ার্ড হয়ে গেছি, অতিরিক্ত টায়ার্ড হয়ে যাওয়া মানে কর্মকর্তা যারা আছেন, তাই না? এদেরকে দিয়ে একটা সংস্কার কমিশন করছেন প্রশাসন নিয়ে। আচ্ছা, এরা একটা প্রস্তাব করলো দেশের 4টে প্রভিন্স হবে, প্রদেশ হবে, ছোট্ট একটা দেশ। হ্যাঁ, এই মাথা থেকে এই মাথা যাইতে লাগে 3 ঘন্টা। যদি ঢাকা টু পঞ্চগড় যদি একটা মানে যদি আমি কয়েকদিন আগে চীন ভ্রমণ করলাম, ওখানে হাই স্পিড ট্রেন বলে, less than 3 আওয়ার্সের মধ্যে আই ক্যান গো টু পঞ্চগড়, মানে লাস্ট বর্ডার। আচ্ছা, এরকম একটা দেশে আপনি 4টে প্রদেশ বানাবার প্রস্তাব করছেন। তার 4টে প্রদেশ মানে 4টে প্রাদেশিক গভর্নর থাকবে, ওই ধনখেড়ের মতো ইন্ডিয়া যেমন গভর্নর আছে, এরকম একটা গভর্নর আপনার নিয়োগ হবে, 4টা প্রদেশের 4টে মুখ্যমন্ত্রী হবে, 4টা প্রাদেশিক পরিষদ হবে, 4টা প্রাদেশিক পরিষদের কিছু মন্ত্রী হবে, 4টা প্রাদেশিক, মানে কল্পনা করেন 4টা প্রাদেশিক পরিষদের কিছু সদস্য হবে, মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক পার্টি হবে, দেখা গেলো বাংলাদেশ মানে বরিশাল পার্টি, বাংলাদেশ নোয়াখালী পার্টি, বাংলাদেশ কি বলে রংপুর পার্টি, কথার কথা, এরা সব আঞ্চলিক পার্টি হলো। এর তারপর দেখা গেলো সরকার গঠন করার জন্য আপনার আঞ্চলিক পার্টির সাহায্য লাগবে, বুঝলেন, আমার বরিশাল পার্টি তোমাদের কেন্দ্রে সহযোগিতা করবো যদি আমাদেরকে না নাও, ইত্যাদিতে। একটা নৈরাজ্য ইন দ্য নেম অফ সংস্কারের নামে এই যে প্রস্তাবটা, এগুলো তো এটা তো নৈরাজ্য হবে দেশের নিরাপত্তা সংকট পড়বে। তার মানে মাথার মধ্যে পলিটিক্সটা থাকলে সার্টেনলি এই ধরনের আইডিয়াটা আসতো না। এটা হোসেন মোহাম্মদ এরশাদ, হি ওয়াজ এ মানে কি বলে একটা ডিক্টেটর, জোর করে ক্ষমতা দখল করছিল, একটা উদ্ভট এরকম একটা প্রস্তাব দিয়েছিল, মনে করছিল যে তার লোকজন এমনি দেশের মানে মাথাভারী প্রশাসন, এখন আপনি প্রদেশ বানাবেন, এগুলো করবেন, টাকাগুলো এখানে ব্যয় করবেন, এত লাগে নাকি এই দেশে? এত লাগে নাকি এই দেশটা গভর্ন করার জন্য? এত লাগে নাকি? এতগুলি এডিশনাল সেক্রেটারি লাগে নাকি? এত এডিশনাল কেন রে ভাই? এত এডিশনাল আইজি কেন? এত এডিশনাল ডিআইজি কেন? এত এডিশনাল, মানে দেশে এডিশনালে ভরে গেছে, এই দেশটা সব এডিশনাল ভরে গেছে। তারপর ওই ইউনিসেফ কতগুলো মন্ত্রী, আবার দেখুন কিছু এডিশনাল মন্ত্রী মানে উপদেষ্টা নিতে, আবার ফাঁকে কিছু এডিশনাল উপদেষ্টা নিছে, ফাঁকে মানে উপদেষ্টা পদমর্যাদায়, সহকারী উপদেষ্টা পদ নাই। এই এত এডিশনাল কেন? এই দেশটা এডিশনালে ভারাক্রান্ত হয়ে গেছে রে ভাই। তো সুতরাং মাথা ভারী প্রশাসন কমাইতে হবে। যেমন পুলিশে উই ডোন্ট নিড সো মেনি এডিশনাল আইজিস, উই ডোন্ট নিড সো মেনি এডিশনাল ডিআইজিস। আমার ফিল্ড ফোর্স বাড়াইতে হবে, আমার দারোগা বাড়াইতে হবে, আমার কনস্টেবল বাড়াইতে হবে, পুলিশকে মানে কার্যকর পুলিশ বাড়াইতে হবে, এবং পুলিশকে মানুষ সম্মান করবে, ডিগনিফাইড পুলিশ আমার দরকার হবে। নির্বাচন করতে গেলে প্রথম কাজটা কি? একটা শক্তিশালী পুলিশ, একটা দায়িত্বশীল পুলিশ, সম্মানিত পুলিশ। বিলেতে যেমন পুলিশকে মানুষ সম্মান করে। মন্ত্রীকে থামাইতে হবে, স্যার থামেন, আপনি রং সাইডে যাচ্ছিলেন, আপনার গাড়ির স্পিড বেশি হয়ে গেছে, থামান, এই যে টিকিট দিলাম, মানে অর্থাৎ জরিমানা করলো। উই নিড দ্যাট টাইপ অফ পুলিশ। উই ডোন্ট নিড এনি বিএনপি পুলিশ, এনি আওয়ামী লীগ পুলিশ, অর এনি মানে সকল আপনার একাংশের বৈষম্য। আসলে এতদিন তো আমরা পুলিশকে দেখেছি রাজনৈতিক দলগুলোই তাদের সুবিধার্থে ব্যবহার করেছে, দেখেছেন বলেই তো জনগণ রাস্তায় নামছে। সেই দেখাটা তো জনগণ দেখতে পছন্দ করে না। রাজনৈতিক দলগুলো যদি আসলে সেই চর্চা থেকে বের হয়ে আসে, আমি বললাম না মানুষের পছন্দ, চর্চাতে যদি আমি যদি বড় চেয়ারটা সরিয়ে ফেললাম, আমার পাবলিক অ্যানাউন্সমেন্ট আছে, আমি যদি কখনো মন্ত্রী, আই নেভার ইউজ ভিআইপি, অর্থাৎ ভিআইপি লাউঞ্জ দিয়ে একজন মন্ত্রীকে যেতে হবে কেন? ওখানে গেলে কি একটু বেশি তাড়াতাড়ি ফ্লাই করা যায় নাকি? আমি জনগণের ভোটে এমপি হইলাম, তারপর পরে মন্ত্রী হইলাম, আমি জনগণের পেছনে দাঁড়িয়ে টিকিটটা কেন কাটতে পারবো না? অথবা এম্বার্কেশন কেন করতে পারবো না? ইমিগ্রেশনটা কেন শেষ করতে পারবো না? বরং তাতে তো আমার সাথে জনগণ, এই বিষয়গুলো আপনি জনগণের লাইনে দাঁড়িয়ে কাটলে আপনি জনগণের ভোগান্তিগুলো পরিলক্ষিত করতে পারবেন, আপনি জিনিসগুলো সমাধান করতে পারবেন। আরেকটা বিরতির প্র্যাকটিক্যালি আমি এটা ব্যক্তি জীবনে রাজনৈতিকভাবে এটা প্র্যাকটিসও করি আমি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। বিরতির পরে ফিরতে চাই আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আমরা যদি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি রাজনীতির, তাহলে একদিকে রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসা এবং সংকট কেটে যাওয়া, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে
জুলাই অগাস্ট অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন, তারা তাদের চিকিৎসার দাবিতে রাস্তায় নামছেন। তাহলে এই যাদেরকে সামনে রেখে আমরা এই সুযোগটা পেয়েছি, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার কিংবা ভোটাধিকার প্রয়োগের যে সুযোগগুলো, অথবা উপদেষ্টা হওয়া, সর্বসাকুল্যে সব মিলে আমরা যে অন্তর্বর্তী সরকার, এদের বিনিময়ে আমি উপদেষ্টা, তাহলে তাদেরকে এদের কোটায় উপদেষ্টা, সুতরাং অথচ তারা রাস্তায়, এটা খুবই তো দুঃখজনক। তাদেরকে এখনো রাস্তায় নামতে হচ্ছে কেন? তাদেরকে কেন অগ্রাধিকার ভিত্তিতে আসলে এই চিকিৎসাটুকু কিংবা স্বাভাবিক জীবনে ফেরা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে? দেখুন, প্রথম যদি বলেন আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন তো আমাদেরও, কারণ এটা তো একেবারেই অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং লজ্জার, ক্ষুব্ধ। এ কারণেও আমরা পরিষ্কার কথা লজ্জিত। এখন যদি বলেন যে কেন, আমাকে যদি বলেন তার উত্তর দেখেন, ওনাদের কাছেই ফিরে যাই। যেটা ওই যে রিপনভাবে বললেন যে অনেকে তো মন্ত্রী হয়েছে, এটা তো সত্য, মানে উপদেষ্টা হয়েছে এই কোঠায়। তা ওনারা যাওয়ার পরে ওনারা তো কাজের অগ্রাধিকারটাই তো ঠিক করতে পারলেন না। ওনারা অন্য কাজে যত বেশি ব্যস্ত দেখছি, ওনারা যদি এই কাজে বেশি ব্যস্ত থাকতো, এই কাজ বলতে ওটা একটা কাজ বললাম, শুধু ওই কাজ বলছি না, তাহলে তো এই সংকটগুলো হতো না। এটা নাই। আমাকে যদি বলেন আবার ফিরে আসতে হয়, এমনকি আমি কথাটা বলছি, কথাটা জানি না, একই কথা বারবার বলা হচ্ছে, একটা দুর্বল রাজনৈতিক শক্তি থাকলেও সে কিন্তু অগ্রাধিকার চিহ্নিত করে ওই রকম ঘটনা ঘটতো না, এবং তাদের রাত্রে থেকে সারা রাত জেগে যে রাস্তায় বিক্ষোভ করতে হবে এটা তারা করতো না। আপনি তো ওই কথা বলছেন, আপনি কি এখন সুদৃষ্ট তালিকা করতে পেরেছেন? আপনি তো পারেন নাই, কিন্তু আপনি অন্য অন্য জায়গাগুলো কিন্তু করতে পারছেন। আপনি লাল গালিচা, নিজের চেয়ার, নিজের জায়গা, নিজের দল, নিজের অবয়ব, নিজের বড় গাড়ি, নিজে কম্বল বিতরণের সময় হেলিকপ্টারে যাওয়া, সবটাই করতে পারছেন, ওটা পারছেন না। কারণ এইটা হচ্ছে একটা রাজনৈতিক শক্তি, আবার বারবার রাজনৈতিক শক্তি হচ্ছে কমিটেড শক্তি না থাকলে এটা হয় না। আপনি 2-4 দিনে যাদেরকে কেউ, আমরা শুধু না, দেশবাসী চেনে না, আপনি একটা জায়গায় একটা দায়িত্ব পালন করেছে বলেই আপনি কি তাকে কমিটেড শক্তি বলে দিলেন? সেটা কিন্তু হয় না। কমিটেড শক্তি একটা দীর্ঘদিন ধরে হয়, আর একটা হয় প্রতি মুহূর্তে জনগণই তাকে পাহারা দিয়ে রাখে। যদি সে কমিটেড ভূমিকা থেকে কোনো সময় মানে কি বলে দায়িত্ব পালন না করে, জনগণই তাকে বিদায় করে। আচ্ছা, বিষয়গুলো কতটুকু মানবেতর? আমি আসার পথেই দেখলাম আসলে হাত নেই পা নেই এরকম মানুষ স্বাভাবিক, ওই যে বললাম, ওটা তো করতেই পারে নাই। তাহলে এই সরকার, তাতে সেই কাজেই তো আগে অগ্রাধিকারটা দেওয়া উচিত ছিল। এখন আমি আপনাকে আবার একটা কোট করেই বলি, আমরা যখন এই যে প্রধান উপদেষ্টার সাথে কি বলবো যে ওনাদের আমন্ত্রণে দ্বিতীয়বার গেলাম, আমি তারিখ কোট করে বলছি, কারণ কথাটা বলছি, আমি দায়িত্ব নিয়েই কথাটা বলছি। 5ই অক্টোবর যখন আমরা অনেকগুলো লিখিত বাম গণতান্ত্রিক জোটের অন্য দাবির মধ্যে এই কথাটা বললাম, নিহত আহতদের, একেবারে আমি দায়িত্ব নিয়ে বলছি। ইউনূস সাহেব কি বলেছেন নিশ্চয়ই ওনাদের রেকর্ড আছে, আর আমি তো উপস্থিত ছিলাম, আমি দায়িত্ব নেব। উনি অন্য আলোচনা বাদ দিয়ে ওইটাই ধরে বললেন যে হ্যাঁ কথা তো ঠিকই, কিন্তু আমাদের একটা ইনফরমেশন গ্যাপ। আমরা ইনফরমেশন গ্যাপ মানে উনি বলছেন ওনাদের এই যে কি বলবো, এই যে প্রেস উপদেষ্টারা, তারা তো এখন বড় বড় উপদেষ্টা হয়েছে, তার নিজের কাজ বাদ দিয়ে অন্য কামই করে বেড়াইতেছে। ওনারা উপস্থিত ছিলেন, ওনারা উপস্থিতি বলেছেন যে না আমাদের তো প্রেস দুর্বল, আমরা যা করছি প্রেস ঠিক মতো করছে নাই। তা আমরা একটু আশ্চর্য, বলেনটা কি? আপনি প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আপনার প্রেস দুর্বল, এই যে যত কাজ করছেন এটা করছে না, এটা তো হইতে পারে না। আমরাও তো জানতে চাই। কিন্তু এখন দেখেন সেটা 5ই অক্টোবর, আজকে কত হলো? ফেব্রুয়ারি মাস 2 তারিখ। তাহলে অক্টোবর, উপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস, প্রায় 4 মাস হয়ে গেল। তাহলে উনি প্রধান উপদেষ্টা 5ই অক্টোবরে আমাদের উপস্থিতিতে বলেছিলেন ওনারা নাকি যথাযথভাবে করছেন, প্রেস ঠিক মতো তথ্য আসছে না। তাহলে রাজপথে কেন? আমি বরঞ্চ খুবই ক্ষুব্ধ এবং লজ্জাজনক শব্দ বলেছেন, সেটাও বলি যে এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে চাই, যার জন্য চাই নিহতদের তালিকা পূর্ণাঙ্গ করা হোক, আহতদের সুচিকিৎসা দেওয়া হোক, এবং এদের মধ্যে যাদের প্রয়োজন তাদের যথাযথ পুনর্বাসন করা হোক। এই শুধু খালি নামটা ব্যবহার করে কেউ কিছু করলো সেইটা করা উচিত না, কারণ সেটা তো আমাদের বড় দায়ের ব্যাপার। এত বড় ঘটনায় আমরা যদি এই কাজটুকু না করতে পারি, তাহলে আমরা অন্য কাজ কিভাবে করব? আসলে এই 6 মাসের মধ্যে, এই 6 মাস যেতে না যেতেই আমরা কিন্তু আবার দেখছি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছে। সেইটা তো ওই কর্মসূচি তো ভিন্ন আলোচনা, কিন্তু আমি এটাকে জেনারেল একটা কথা বলে দিই। যদি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, তার একটা অবয়ব আছে এবং তার কালচারাল মানে চেতনার স্তর একটা ফ্যাক্টর, এটা অনেক বড় ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না। তাতে হয় কি জানেন, প্রথমে যেন মানুষ একটা আকাঙ্ক্ষা করে এইখানে একটা কিছু দেখতে চায়, যখন সে দেখে না তার মধ্যে এইটার যত যদি নেগেটিভ ধারার উদ্ভব হয়, তখন পেছনের নানা অপশক্তি কিন্তু সুযোগ পেয়ে যায়। বরঞ্চ আপনি এই অপশক্তি সুযোগ পাবে না যদি যথাযথভাবে অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ দায়িত্ব পালন করে, এবং এই যে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো সহ যারা আমরা ছিলাম তাদের মধ্যে
তাদের গণতান্ত্রিক শক্তিকে তারা যদি আস্থায় নিয়ে একেবারেই এই যে গণতন্ত্র সুপ্রতিষ্ঠার কাজটা করে, তার একটা বড় পদক্ষেপ হচ্ছে নির্বাচন। এই কাজটা যদি করার দিকে যায় অন্য কাজ বাদ দিয়ে, তাহলে দেখবেন এই অপশক্তির সুযোগ পাবে না, বাংলাদেশের মানুষ কখনো এই অপশক্তির সুযোগ দেবে না। কিন্তু এই কাজটা না করে তারা যদি দিন দিন এমন কাজ করে যে তারা জনগণের কাছ থেকে আস্থা হারায় ফেলছে, তাহলে আমি দেখি আমরা এখানে এসে নানা কথা বলতে পারবো, কিন্তু অপশক্তির সুযোগ পেয়ে যাবে। জি, ধন্যবাদ জনাব রিপন। আসলে আওয়ামী লীগের ফিরে আসার বিষয়গুলো নিয়ে যেগুলো আলোচনা হচ্ছে, তারা বিভিন্ন ধরনের কর্মসূচিও দিচ্ছে, আসলে সেই রকম কোনো সুযোগ আছে কিনা ফিরে আসার? এবং উপদেষ্টা পরিষদ থেকেও বলা হয়েছিল যে আসলে নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাষ্ট্রপতি অপসারণ বিভিন্ন ইস্যুতে বিএনপি তারা বাধা দিয়েছিল। তাহলে এটার সাথে আসলে আওয়ামী লীগের ফিরে আসার কোনো আমি সম্পর্ক আপনাকে আছে প্রথমে কিনা? যেটা বিএনপি বাধা দিয়েছে যে কথাগুলো, ইট ইজ সিম্পলি ননসেন্স। এই শব্দটি আমি দায়িত্ব নিয়ে বলছি, সিম্পলি ননসেন্স। কারণ বিএনপির আপত্তির কারণে, অর্থাৎ বিএনপিকে বিএনপি ম্যাটার করে, বিএনপির আপত্তিকে অর্থাৎ বিএনপির চাওয়াকে তারা প্রাধান্য দেয়। তো বিএনপি তো নির্বাচন চাচ্ছে, সেটা দেন না কেন? তারিখ বলছে, সময় বলছে, বিএনপি তো বারবার বলছে যে নির্বাচন তাড়াতাড়ি দেন, রোড ম্যাপ ঘোষণা করেন, তারিখ দেন, এইটা প্রায়োরিটি ঘোষণা করেন ইত্যাদি। সেটা শুনছেন না। বিএনপি রাষ্ট্রপতি সরাইতে চায় না, কি মজার কথা, এই জন্য সরাই নেই। বিএনপি জাতীয় সরকারে যেতে চায় নাই, সেজন্য জাতীয় সরকার হয় নাই। তার মানে বিএনপি যেটা যেটা চায় না সেটা সেটা হয় না, আর বিএনপি যেটা যেটা চায় তো সেটা সেটা হয় না। ফাজলামি নাকি? এই জন্য ননসেন্স কথাবার্তা বলার তো কোনো কারণ নেই, সিম্পলি ননসেন্স। কেন মানে এই ধরনের কেন মানে নিজেদের দায় আরেকজনের উপর চাপাচ্ছেন, নিজেদের ব্যর্থতা আরেকজনের উপর চাপানোর চেষ্টা করছেন কেন? নির্বাচনের কথাও তো সরকার ঘোষণা করেছে, আসলে আপনারা চেয়েছেন বছরের মাঝে। আমি তো বলেছি যে তোমরা পারছো না, পুলিশকে সক্রিয় করতে পারছো না। পলাতক পুলিশ এই পর্যন্ত গিয়েছে, তাদের তালিকা ডিমান্ড করেছিলাম, তাদের তালিকা পত্রিকা প্রকাশ করা হোক। যে সমস্ত সে মানে মনিরুল থেকে শুরু করে যে সমস্ত আইজি যেগুলো পালিয়েছে, আইজি বোধহয় গ্রেপ্তার হয়েছে, এর বাইরে যেগুলো পালিয়েছে, পলাতক আছে, কর্ম থেকে অনুপস্থিত আছে, নিয়মটা কি? আপনি যখন একটা সিভিল সার্ভিসে একটা লোক যদি কর্ম থেকে বিরত থাকে, মানে যদি যোগদান না করে, কি করে? তার নামটা পত্রিকা ঘোষণা করে যে আপনি এতদিন যাবৎ আপনি কর্মস্থলে নাই, আপনি শৃঙ্খলা মানেন না, আপনি উত্তর দেন না ইত্যাদিতে, আপনাকে ডিসমিস করা হইলো। আপনি তো পুলিশ, আপনি তো সশস্ত্র, মানে আপনি অস্ত্র বহন করেন, পোশাকি বাহিনী, আপনার জন্য এত আইন পালন কেন? আপনি সিম্পলি ডিসিপ্লিন ব্রেক করেছেন। আপনি অস্ত্রগুলো ডাকাতি করতেছেন না কি করতেছেন, দ্যাট আই ডোন্ট নো। এই সমস্ত পুলিশগুলো ডাকাতি করছেন আমি জানি না, যারা অস্ত্র নিয়ে থানাতে অস্ত্র নিয়ে যে অনেক জায়গায় আমরা জানি তো থানার অস্ত্র লুট হয়েছে, সেইগুলো কি পলাতক পুলিশগুলো এই অস্ত্রগুলো নিয়ে গেছে বলে আমি সন্দেহ করি। আমি সন্দেহ করি, সে আমার ফোকাস অন্য জায়গায়। আপনি সেই পলাতক পুলিশদের বিরুদ্ধে আজ পর্যন্ত 6 মাস পার হয়ে গেল, আপনি ব্যবস্থা নিতে পারেন না কেন পারেন নাই? ইটস ইউর ফেইলিউর। পুলিশের মোরাল আপনি এখন পর্যন্ত বুস্ট করতে পারেন নাই। আপনি প্রশাসনের মধ্যে অনেকের মধ্যে শুনি যে প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত আছে, অমুক আছে, তমুক আছে, 80% আওয়ামী লীগের। ইয়েস, 16 বছর তারা মানে অলমোস্ট দেশটা মানে তারা এখানে রুল করেছে, দেশটা তো পরিচালনা করে, রুল করেছে। তারা পুলিশ নিয়োগ করেছে, তারা চোর ডাকাত হাবি দাবি টাকার বিনিময়ে নানান কিছু মানে লোকজনকে তারা ইয়ে করেছে, কি বলে, নিয়োগ করেছে। আপনি চিন্তা করতে, একটা সভ্য দেশে একটা নায়িকারে বাসায় নিয়ে চলেছে, যে পরিমণি কোন এক পুলিশের ওই এসপি নিয়েছে না, সিসিটিভিতে ধরা পড়লো না, নিউজ আসছে, কি হয়েছে তার ব্যবস্থা? আপনি একটা কোন বাগের না কোন জায়গায় এক এসপির অশ্লীল মানে কনস্টেবল না দারোগা টাইপের এক নারী সহকর্মী, তারে কি কইছে জানেন তো? আপনি জামালপুরের ডিসি কি কইছে জানেন তো? এই সমস্ত লম্পটগুলো এখন পর্যন্ত সার্ভিসে আছে, সোজা কথা। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন নাই, আপনি এগুলো বাদ দেন। স্ট্রেট কাট, আপনি সুযোগ সুবিধা আর্মির মতন চান, ফ্লাক্স চান, এটা চান, অমুক চান। আর্মিতে তো যখন তখন ফায়ার করার সুযোগ আছে, ওরা কোর্টে যাইতে পারে না, হাইকোর্টে যাইতে পারে না। আপনি 25 বছর 30 বছর চুরি চামারি করবেন, দুর্বৃত্তপনা করবেন, আবার আপনি আর্মির মতো সুযোগ সুবিধা চাবেন, হোয়াই? আমি তো মনে করি মানে আমি স্ট্রেট মনে করি আর্মি যেমন আপনার মানে আমাদের সশস্ত্র বাহিনীর একটি অংশ, আর্মিতে যে শৃঙ্খলা ব্যাপারটা আছে, একই শৃঙ্খলা পুলিশের মধ্যে প্রয়োগ করা উচিত হবে, সোজা কথা। ফায়ার নো এক্সপ্লানেশন, সোজা কথা। এই পুলিশের চাকরিতে, আর্মির চাকরিতে তো গণতন্ত্র নাই রে ভাই। গণতন্ত্র তো আর আপনি এইখানে তো গণতন্ত্র করে আপনি সশস্ত্র বাহিনী বা বাহিনী পরিচালনা করতে পারবেন না। তো এইগুলো আপনি পারতেছেন না, তাই না?
আপনি জিনিসপত্রের দাম কমাইতে পারতেছেন না। যেই 80% মানে আওয়ামী দুর্বৃত্তগুলো অবৈধ নির্বাচন করতে সাহায্য করলো, এটা পুলিশও করেছে, প্রশাসন করেছে, সবাই করেছে, মানে যারা যারা এটার সাথে প্রক্রিয়াযুক্ত, তাদের জন্য আপনি আবার মহার্ঘ ভাতা দিতেছেন। কি কি সুখ, কি আনন্দ মনে, শুল্ক বাড়ানো হয়েছে বিভিন্ন, কি আনন্দ মনে মনে, এটা কোনো কথা নাকি? আপনি এগুলো আপনি নির্বাচিত সরকারের জন্য রেখে দেন যে পিপল উইল ডিসাইড নাকি? আপনি আপনি কেন এই সমস্ত সিদ্ধান্ত নিতে যান? ইজ ইট ইউর রেসপন্সিবিলিটি? আপনার সরকারের নামই তো অন্তর্বর্তীকালীন সরকার, ইংরেজিতে বলে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম মানে কি? ইন্টারিম মানে তো ইন্টারিম, সোজা কথা, মানে স্বল্পকালীন সময়, মধ্যবর্তীকালীন সময়, ইন বিটুইন, সোজা কথা নাকি? একটা সরকার ছিল, জালেম সরকার ছিল, বা যেই সরকারই ছিল, ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার আসবে, তার মাঝামাঝি সরকার, তাকে আপনি ফ্যাসিলিটেট করবেন। আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসার জন্য, চমৎকার নির্বাচন হওয়ার জন্য, জনগণ তার প্রতিনিধি ভয় ভীতির ঊর্ধ্বে থেকে তার পছন্দ অনুযায়ী জনগণের রাজ প্রতিষ্ঠিত হবে, সোজা কথা। জনগণ নিজেকে ক্ষমতায়িত বোধ করবে। ওরকম একটা সরকার আনার জন্য কি আপনার 1.5-2 বছর লাগে নাকি? সমস্যা, আমারে দায়িত্ব দেন, আমারে বানাই দেন, আমি দেখেন 3 মাসের মধ্যে সব ঠিক করে দিয়ে চমৎকার নির্বাচন। ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশের বর্তমান রাজনীতি নিয়ে। আসলে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসার কথা, সেটিকে আমরা শুভকামনা জানাই। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে গণঅভ্যুত্থানে, তারা যদি জনগণের সেবার সুযোগ পায়, আশা করি তারা এদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।